আমি জামাতের বিরোধিতাটা কেন শুরু করছি? মিথ্যা বলার কারণে। জামাত বলে আমরা মওদুদী সাহেবকে মানি না, কিন্তু আমি দেখলাম তাদের ওয়েবসাইটে সমস্ত বই মওদুদী সাহেবের পড়তে হবে। আপনি যদি জামাতের রুকন হইতে চান আপনাকে পড়তে হবে। এবং মওদুদী সাহেবের যে চিন্তা চেতনা সেটার বাইরে যায়। আমি কতবার বলছি যে ভাই একটা দুইটা বই বাদ দেন না, একটা দুইটা বই বাদ দিয়া আপনারা যদি যেভাবে দাবি করেন যে আমরা কোরআন সুন্নাহর বাইরে কাউকে অনুসরণ করি না, তাইলে আপনারা মওদুদী সাহেবের কিছু বা বই কমায় আরও যারা চিন্তক আছে, আপনি ইখওয়ানের যারা চিন্তক আছে, সৈয়দ কুতুব আছে, আবুল হাসান আলী নদভী আছে, আমাদের এই অঞ্চলের বড় চিন্তক, আরও বিশ্বের যারা বড় বড় আলেম আছে, ইতিহাসবিদ আছে, তাদের বইঠই রেখে একটু ব্যালেন্স করেন না। তখন দেখলাম যে না, তারা একটা বইও ছাড়বে না, একটা পৃষ্ঠাও ছাড়বে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেওভোগ মাদ্রাসা নিয়ে গতকালকে আমরা কথা বলছিলাম। তো দেওভোগ মাদ্রাসার যে মোহতামিম, কি যেন জিহাদি ওনার নাম, উনি কিন্তু জামাতের সাথে যে সম্পৃক্ত এটা কিন্তু প্রমাণিত হয়েছে। এবং অনেকেই যে আমাদেরকে বলছিলেন যে একটা ঘটনা ঘটছে, আপনারা বিদেশ থেকে না জেনেই কেন জামাতের ব্যাপারে বিষোদ্গার করতেছেন, তাদের দাবিটা কিন্তু সত্য না। কারণ হচ্ছে যে দেখেন, জামাতের ব্যাপারে আমি এটা চাই যে জামাত সৎভাবে চলুক, জামাত কোনো মিথ্যা না বলুক, জামাত কোনো মুনাফিকি না করুক, এগুলো আমি অন্তর থেকে চাই। এবং যখন এই ধরনের কোনো কিছু জামাতের থেকে প্রকাশ পায় তখন কিন্তু আমি খুব হতাশ হই। এইটা বলে রাখা ভালো, আমি কিন্তু জামাতের ব্যাপারে তেনা পেঁচাইতে পারবো না। জামাতের সমর্থকরা অ্যাজ ইউজুয়াল যেটা চায় সেটা হচ্ছে, একজন তরুণ আলেম আছে, উনি নাকি কওমি, আমি জানি না উনি কোথায় পড়ছেন, আহমদ শরীফ বোধহয় ওনার নাম। উনি যে কোনো জামাতের বিষয়কে টেনে টুনে জোড়াতালি দিয়ে জামাতের পক্ষে নেওয়ার চেষ্টা করেন। তো জামাতের সমর্থকরা প্রত্যেক আলেমের থেকেই এইরকম আচরণ আশা করেন। তবে আমার থেকে এরকম আচরণ আশা করে লাভ নাই। কারণ হচ্ছে জামাতের কোনো দোষ পাইলে, যেই দোষটা জামাতের জন্য ক্ষতিকর, সেটা জামাতের স্বার্থেই আমি বলবো যে জামাত যেন সেগুলো থেকে পবিত্র হইতে পারে। আর জামাতের যদি কোনো দোষ না থাকে তাহলে আমি কখনো বিষোদ্গার করব না, এটা হচ্ছে আমার নীতি। যেমন জামাতের আরেকটা বিষয়, আজকে দেখা গেছে যে জামাতের আমির তিনি হচ্ছে যে আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে বলছেন যে আমেরিকা বাংলাদেশের পরম বন্ধু। অনেকে এটা সমালোচনা করে বলছে যে আমেরিকা জামাতের বন্ধু হইতে পারে, কিন্তু হচ্ছে যে আমেরিকা বাংলাদেশের বন্ধু না। আবার অনেকে 71-এর ইস্যু টেনে আনছে যে 71-এ পাকিস্তানের যে অস্ত্রশস্ত্র এটা সরবরাহ করছিল আমেরিকা, এবং সেই পাকিস্তান, আমেরিকা, জামাত এরা একজোট হয়ে বাংলাদেশের বিরুদ্ধে খুন ধর্ষণ চালাইছে। এই বিষয়গুলো অনেকে টেনে আনছেন, যদিও এটা আমি এখন প্রাসঙ্গিক মনে করি না। আবার দেখা গেছে অপরদিকে জামাতের একটা ছোটোখাটো দল, নাসিরউদ্দিন পাটোয়ারি, যে মূলত জামাতের লোক না, তারপরে মামুনুল হক সাহেবের দলের এই যে এমপি হানজালা, আরও ছোটোখাটো কয়েকজনকে দিয়ে একটা বি টিম পাঠাইছে ইরানের জানাজায়, খামেনির জানাজায়। যদিও জামাত এই জানাজা আগে ভাগে গায়েবানা পড়ে ফেলছে। তো এইটা হচ্ছে যে এখন অনেকে বলতেছে যে এইটা হচ্ছে জামাতের মুনাফিকি, জামাতের দ্বিচারিতা। ওইদিকে ইরানরেও খুশি রাখলো। ইরানের সাথে যখন যুদ্ধ হয়েছে আমেরিকার, তখন তো জামাত বলেন বাংলাদেশের সবাই ইরানের সাপোর্ট নিছে, কিন্তু আমেরিকা, জামাত একদিকে ইরানরে খুশি করতেছে, আরেকদিকে আমেরিকাকে খুশি করতেছে। তো এই যে জামাতের বিরুদ্ধে অভিযোগ, এটা কিন্তু সেকুলার দলের ব্যাপারে আসবে না। কারণ সেকুলার আওয়ামী লীগ, বিএনপি, এদের ব্যাপারে মানুষের একটা ধারণা আছে যে এরা হচ্ছে পশ্চিমাদের দালাল বা এরা হচ্ছে ইসলামের কেউ না। বাট জামাত যখন ইসলামের নাম লাগায়া সে যখন পশ্চিমাদেরকে খুশি করার চেষ্টা করে, তখন এইটা আসলে ঠিক মানুষের কল্পনার সাথে যায় না। অর্থাৎ ওই যে 24 ঘটে গেল, বাংলাদেশের ইতিহাসে 50 বছরে এমন কোনো ঘটনা ঘটে নাই। এত বড় একটা সুযোগের পরে জামাতের কাছ থেকে মানুষের যেরকম আশা প্রত্যাশা ছিল, জামাত কিন্তু সেটার সঠিক ব্যবহার করতে পারে নাই। জামাতের মধ্যে সেই যোগ্যতা, সেই সৎসাহসের অভাব দেখা গেছে। যখন জামাতকে, এটা তো জামাতের ভাষায়, জামাতকে ল্যাং মারা হয়েছে নির্বাচনে, তাহলে কেন আপনাকে সহজে ল্যাং মারা গেল? আপনি কোথায় ছিলেন 24 থেকে 26 পর্যন্ত, 1.5 বছর? আপনি আসলে আপনার হোমওয়ার্কটা কি হয়েছে? তো আমি মূলত জামাতের সমালোচনা করা শুরু করছি নির্বাচনের পর থেকে। অর্থাৎ যে নির্বাচনে আমি যখন দেখলাম যে জামাতের এই যে সুযোগটা জামাত পাইল, সেটা যে সে কাজে লাগাইতে পারলো না। তো এই ধরনের একজন কট্টরপন্থী আলেমকে জামাত যে নিয়োগ দিছে, এই যে জামাতরে ল্যাং মারবে না তার কি গ্যারান্টি আছে? এখন এই যে জামাতের আলেম শূন্যতা,
তাদের নিজেদের সন্তানদেরকে তারা আলিয়া মাদ্রাসায়ও পড়ায় না। আগে আলিয়া মাদ্রাসায় পড়াইতো, এখন ডাইরেক্ট স্কুলে পাঠায় দেয়। যার ফলে যেটা দেখা গেছে তাদের মধ্যে পিএইচডি পাওয়া যায়, ব্যারিস্টার পাওয়া যায়, বাট আলেম পাওয়া যায় না। অথচ ভণ্ড পীর যারা, আমাদের একজন আছে এনায়েতুল্লাহ আব্বাসী, উনি কিন্তু বড় আলেম, বাগ্যী লোক, বাট কিছু কিছু বেদাতি কাজকর্ম যেমন মিলাদ কিয়াম করা এগুলো ওনাদের মধ্যে আছে। এবং ওনারা যে পীর বংশ, কি বলে এটাকে, জৈনপুরী, ওনারা ভালো, বাট কিছু বেদাত ওনাদের মধ্যে আছে। বাট সেখানেও দেখেন এনায়েতুল্লাহ আব্বাসী সে তকি উসমানীর ছাত্র, আবার সে নদওয়াতুল ওলামার ছাত্র। অর্থাৎ একজন আলেম কতটা স্ট্রং ফাউন্ডেশনের হইতে পারে এটা এনায়েতুল্লাহ আব্বাসীকে দেখলে বোঝা যায়। সে পাকিস্তানে পড়ছে, ভারতে পড়ছে, বাংলাদেশে পড়ছে। তো এর ভণ্ডরাও কিন্তু তাদের সন্তানদেরকে আলেম বানায়। অথচ জামাত আলেম হওয়াটাকে পিছায় পড়ার কারণ মনে করে, যার কারণে তাদের সন্তানদেরকে আলেম না বানানোর কারণে তাদের আলেম ভাড়া করতে হয়। মনে করেন চীন যদি ভারতের সাথে যুদ্ধ লাগে, ভারত কখনোই পারবে না। ভারত যদি ইরানের সাথে যুদ্ধ লাগে তাও পারবে না যদি পারমাণবিক ব্যবহার না করে, কারণ ইরান মিসাইল বানায়, তারা সারা পৃথিবীকে দেখায় দিছে। আর ভারত হলো অস্ত্র কিনে আনে। তো জামাত যদি নিজেদের সন্তানদেরকে, যদি তারা ইসলামী রাজনীতি করতে চায়, আপনি বাংলাদেশের সব জায়গায় যান, ভণ্ডদের কাছে যান, তারা পেইড এজেন্ট রাখে, টাকা দিয়ে কিনে। আটরশিতে যান, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন আলেমদেরকে তারা কিনে রাখে টাকা দিয়ে, দরবারি আলেমদেরকে। প্রত্যেকটা ভণ্ডদের সন্তানরা আলেম হয়। অথচ জামাত ইসলামী রাজনীতি করতে চায়, কিন্তু সেখানে এলেম শেখাকে পিছায় পড়ার কারণ মনে করার কারণে তারা তাদের সন্তানদেরকে আলেম বানায় না। তো যার কারণে এই যে ওসামার মতো লোকজনের উপর আস্থা রাখতে হয়, মামুনুল হক সাহেবের উপর আস্থা রাখতে হয়। যদিও মামুনুল হক সাহেব প্রায় বলতেছে যে তার বিরুদ্ধে জামাতি আকিদা গ্রহণের অভিযোগ করতেছে, এই জন্য উনি বারবার জুনায়েদ বাবুনগরীর, মহিবুল্লাহ বাবুনগরীর কাছে একবার যায়, আরেকবার যায় ওই যে বিভিন্ন আলেমদের কাছে যায়, নিজে কান্নাকাটি করে, বলে যে আমি ভ্রান্ত হয়ে যাই নাই। তো আমি জামাতের জায়গা থেকে বলতেছি, জামাতের এই বিষয়টাতে ফোকাস করা উচিত। নিজেদের বক্তব্য, নিজেদের ন্যারেটিভ উৎপাদন যদি তারা করতে চায়, নিজেদের সন্তানদেরকে কিন্তু আলেম বানাইতে হবে, এবং ভালো আলেম, মুস্তানাদ আলেম বানাইতে হবে, মুহাক্কিক আলেম বানাইতে হবে। এখন জামাতের পক্ষে যারা ন্যারেটিভ উৎপাদন করে 2-3 জন আছে যারা, তারা কিন্তু কওমি, এবং তাদের উপর আস্থা রাখা যায় না। তারা যে কোনো সময় আবার মওদুদির ব্যাপারে তারা ইউটার্ন নিতে পারে। সো আমি বলবো, জামাত যদি ইসলামী রাজনীতি করতে চায় তাহলে তাকে অনেক বেশি সচেতন, অনেক বেশি সৎ, অনেক বেশি সাহসী, অনেক বেশি ক্রিয়েটিভ হইতে হবে। আর যদি সেকুলার রাজনীতির দিকে জামাত যায়, মনে করেন জামাত 80% সেকুলার, পর্দার বিধানের মধ্যে তাদের নারীরা মুখ খুলে প্রকাশ্যে মিডিয়াতে বক্তব্য দিতেছে, তাদের বিভিন্ন রকম সুদি কারবার আছে, তারা ব্যাংক, ইসলামী ব্যাংক যেটা চালায়, এটা ওভারঅল কনভেনশনাল যে প্রচলিত ব্যাংকের মতোই মোটামুটি অনেক ক্ষেত্রেই। তারপরে তারা সুদভিত্তিক বিভিন্ন ইনভেস্ট তারা করে। আমি বিভিন্ন মাদ্রাসার কথা জানি বাংলাদেশে, একটা আমি নাম বলবো না, বাট আমার কাছে প্রমাণ আছে যে তাদের প্রতিষ্ঠানে যদি আপনি টাকা ইনভেস্ট করেন, সুদের হারে আপনাকে লাভ দেওয়া হবে এবং আপনাকে যে বড় পদ দেওয়া হবে। তো বেপর্দা চলমান, সুদ চলমান, সরকারি চাকরিতে ঘুষ দিয়ে সরকারি চাকরিতে ঢোকা, ঘুষ খাওয়া, এগুলি সবই জামাতের মধ্যে চলমান আছে। দাড়ি কাটা, প্যান্ট শার্ট পরা, পশ্চিমা কালচারের প্রতি মানে ভালোবাসা, সবই জামাতের মধ্যে আছে। যেটা স্যার সৈয়দের যেটা ছিল যে শুধু মুসলমান নামে থাকবা, বাকি সব ইংরেজি, এর অনেক কিছুই জামাতের মধ্যে আছে। হ্যাঁ, আমি এটা বলতেছি না যে সবাই জামাতের মধ্যে এরকম, জামাতের মধ্যে অনেক আছে যারা একদম কোরআন সুন্নাহর মধ্যেই চলে, কোনো ধরনের আলেম বিদ্বেষতার লালন করে না, এরকম লোক আছে, বাট তাদের সংখ্যা কম। তো এখন যদি জামাত সেকুলার হয়ে যায় তাহলে কিন্তু তার কোনো শত্রুই থাকবে না। সে যদি বলে যে ভাই আমি একটা, যেটা জামাত বলছে যে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই না, আমরা একটা সোশ্যাল রাষ্ট্র, একটা কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করতে চাই, তো ওইভাবে যদি ঘোষণা দিয়ে জামাত নেমে যায় তাহলে তারা কেউ মুনাফেকও বলবে না, আমেরিকাও তারা ল্যাং মারবে না, তার জন্য চতুর্দিকে ভালো আর ভালো। বাট আপনি যখন ইসলাম প্রচারের কথা বলবেন তখন কিন্তু জনগণ ইসলামের প্রপার প্র্যাকটিস না পাইলেই আপনার ধরবে। সো এইটার ব্যাপারে আমি মনে করি জামাতের সতর্ক হওয়া উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন দেখলাম যে জামাত মানুষের এই প্রত্যাশা রাখতে পারলো না, গরিব মানুষ 1000-2000 টাকা খরচ করে ভোট দিতে গেছে জামাতকে, জামাত যে এই প্রত্যাশার বিনিময়ে দেওয়ার যোগ্য দল না, এটা যখন প্রমাণ হইল তখন আমার কাছে মনে হইলো যে না, আমি যখন দেখলাম যে জামাতের অনেক ত্রুটি আছে, টেকনিক্যাল অনেক এরর আছে, তখন আমার কাছে মনে হইলো যে জামাতকে যদি শুধু চেটে যাই, যে জামাত যেহেতু করছে তাহলে ঠিকই করছে, পিনাকিদার যেই ভাষা, তাইলে আসলে জামাত শিখবে না।
বা জামাতের যদি বিগত 50 বছরে যেই থিওরিতে জামাত চলে আসছে, যেমন ধরেন আপনি 1971-এর পরে যারা চিহ্নিত রাজাকার ছিল বা আল বদর আল শামসের যারা লোকজন ছিল তাদেরকে রেখেই জামাত চলছে, তাদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব বাছাই করে নাই। ফলে কি হয়েছে, জামাতের পুরা দল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে আপনার প্রাচীন নেতৃত্বের মধ্যে কোনো ধরনের সঠিক চিন্তা ভাবনা নাই, বাছবিচার নাই, পলিসি 71 একটা ভুল করে বসছে, এই ধরনের মানে পুরাতন চিন্তা চেতনায় যদি জামাত চলতে থাকে এবং একই সাথে মুনাফিকের যে চরিত্র, যে আবার দেখেন তারা কি করে, নিজেদের সন্তানদেরকে আলেম বানানো, এটা আরও বড় ক্রাইসিস। এই যে আলী হাসান ওসামা, সে জামাতে শুক্রে 2 দিন যোগ দিচ্ছে, এখন দেখা যাইতেছে তার বহু বক্তব্য বের হয়ে গেছে যেগুলো চরম জামাত বিরোধী বক্তব্য, তো এই লোকের উপর তো আমি আস্থা রাখতে পারতেছি না। এই লোক যে জামাতকে ল্যাং যে মারবে না ওসামা, সে তো একজন কওমিয়ান, এবং সে তো নর্মাল কোনো কওমিয়ান না, আমাদের মতো লিবারাল না, সে কট্টর গণতন্ত্র বিরোধী। তার 1 বছর আগের ফতোয়া আছে যে আমি যদি কখনো গণতন্ত্রকে হালাল বলি তাহলে মনে করবেন আমার ঈমান নাই। এই ধরনের কট্টরপন্থী সে আলেম।